আমার মৃত স্ত্রীর পেটের ভিতরে আমাদের সন্তানটা তখনও বেঁচে আছে। কবরস্থানে নিস্তব্ধতা ভেঙে সবাই আমাকে পাগল বলে চিৎকার করছিল। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর দাফন বন্ধ করে দিয়েছি দেখে আমার আপন শ্বশুর পর্যন্ত আমাকে সবার সামনে চড় মেরে বসলেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ পাথরের মতো জমে গেল যখন তারা দেখলো কাফনের কাপড়ের নিচে আমার স্ত্রীর পেটটা তখনও নড়ছে। আর সেই মুহূর্তে আসল খুনি পুলিশের হাতকড়ায় বন্দী হলো। 8 মাসের গর্ভবতী স্ত্রী নীলার সাদা কাফনের মোড়ানো দেহটা যখন কবরে নামানোর জন্য খাটিয়া থেকে তোলা হচ্ছিল, আমি ঠিক সেই মুহূর্তে পাগলের মতো এগিয়ে গিয়ে খাটিয়া জাপটে ধরলাম। উপস্থিত সবার চোখে আমি তখন একজন উন্মাদ। আমার শাশুড়ি মা মাটিতে বসে ঢুকরে কাঁদছিলেন। শ্বশুর মশাই হুঙ্কার দিয়ে বললেন, আকাশ শান্ত হও, মরা মানুষটাকে এভাবে আর কষ্ট দিও না, ওকে শান্তিতে কবরে যেতে দাও। কিন্তু আমি কারো কথা কানে নিচ্ছিলাম না, কারণ আমি নিজের চোখে দুইবার দেখছি সাদা কাফনের নিচ দিয়ে নীলার পেটটা নড়ে উঠেছে। আজিমপুর কবরস্থানে সেই পরিবেশ তখন আতরের গ্রান আর কান্নার রোলে ভারী হয়ে আছে। আমার হাত কাঁপছিল, বুক ফেটে যাচ্ছিল, কিন্তু মনের ভেতর থেকে কেউ একজন বারবার বলছিল, নীলা এখন আমায় ছেড়ে যায়নি। আমি এক ঝুঁকে ওর ঠান্ডা কপালে হাত রাখলাম, আর ঠিক তখনই আমার ঘটলো সেই অলৌকিক ঘটনা। ওর পেটের ডান দিকে হালকা একটা নাড়াচাড়া। প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, সুখ আর ক্লান্তিতে মস্তিষ্ক আমাকে ধোকা দিচ্ছে, কিন্তু এরপর আবার নড়ে উঠলো, এবার পরিষ্কার, একদম জ্যান্ত মানুষের মতো। আমি চিৎকার করে উঠলাম, থামুন, কেউ ওকে কবরে নামাবেন না, খবরদার। পেছন থেকে গুঞ্জন শুরু হলো, বেচারা শোকে পাগল হয়ে গেছে। কেউ একজন বলল, গর্ভবতী নারী মারা গেলে শরীরের ভেতর গ্যাসের চাপে অনেক সময় এমন হয়। ইমাম সাহেবের লক্ষ্য করে একজন বয়স্ক লোক বললেন, কিন্তু আমি জানতাম এটা কোনো গ্যাসের চাপ নয়, এটা ছিল আমার অনাগত সন্তানের বাচ্চার শেষ আকুতি। মাত্র 3 দিন আগেও আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আমি সাভারের একটা ছোট্ট গ্যারেজে মেকানিকের কাজ করতাম। নীলা পাশে একটা স্কুলে পড়াতো। আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে। অভাব ছিল, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি ছিল না। নীলা ওর সন্তানের জন্য নিজের হাতে ছোট ছোট কাঁথা সেলাই করেছিল। আলমারির উপরের তাকে নতুন নতুন জামা কাপড় গুছিয়ে রেখেছিল। প্রতি রাতে ও পেটে হাত বুলিয়ে বলতো, আকাশ, আমাদের মেয়েটা না ঠিক তোমার মতো জেদি হবে। সবকিছু উলটপালট হয়ে যাওয়ার দিনটা 8-10টা সাধারণ দিনের মতো শুরু হয়েছিল। সেদিন সকালে নীলা আমাকে নাস্তা করিয়ে দিয়ে বলল, ডাক্তার দেখিয়ে ফেরার পথে বাবুর জন্য কয়েকটা খেলনা কিনে আনবো। দুপুর 1টার দিকে একটা অজানা নম্বর থেকে কল এলো, আপনি কি নীলার স্বামী? দ্রুত এনাম মেডিকেলে আসুন। তারপর সবকিছু যেন একটা বিভীষিকার মতো কাটলো। হাসপাতালে আমাকে বলা হলো মাথায় প্রচন্ড চোট লেগেছে। ডাক্তাররা ঘোষণা দিলেন, নীলা আর আমাদের সন্তান দুজনেই শেষ। ঠিক সেই সময় হাসপাতালে হাজির হলেন নীলার সৎ বাবা রহমতুল্লাহ সাহেব। পুরো পরিস্থিতি তিনি নিজের নিয়ন্ত্রণে নিলেন। পোস্টমর্টম ছাড়াই লাশ দ্রুত দাফন করার জন্য তিনি পাগল হয়ে উঠলেন। তিনি বললেন, মেয়েটাকে কেটে কুটে আর কষ্ট দিও না আকাশ, এবার ওকে শান্তিতে দাফন করি। তার এই অতি উৎসাহ কেন জানি আমার মনে খটকা দিচ্ছিল। রহমতুল্লাহ সাহেব কোনোদিন আমাকে পছন্দ করেননি। বলতেন, আমার মেয়ে শিক্ষিত, আরো বড় ঘরের বউ হতে পারতো। আমি খেয়াল করলাম নীলার মোবাইলটা পাওয়া যাচ্ছে না। ওর কবজিতে একটা নীলচে কালশিটের দাগ, যা দেখে মনে হচ্ছিল না ওটা কোনো অ্যাক্সিডেন্টের দাগ। সন্ধ্যার আগেই রহমতুল্লাহ সাহেব দাফনের সব ব্যবস্থা সেরে ফেললেন। এমনকি জানাজার সময়ও তিনি বারবার ঘড়ি দেখছিলেন। নীলার ছোট বোন পিউ কয়েকবার আমার কাছে এলো, ফিস ফিস করে বলল, দুলাভাই, কাল রাতে বাবার সাথে আপুর অনেক বড় ঝগড়া হয়েছিল সম্পত্তি নিয়ে, আর এখন আমরা এখানে দাঁড়িয়ে কবরের ঠিক কিনারে, যেখানে সবকিছু মাটি হয়ে যাওয়ার কথা, অথচ আমি নিজের চোখে দেখলাম আমার স্ত্রীর পেট নড়ছে। আমি ইমাম সাহেব আর খাটিয়া বাহনকারীদের সরিয়ে দিলাম। ডাক্তার ডাকুন, এখনই অ্যাম্বুলেন্স ডাকুন। কবরস্থানে উপস্থিত একজন ডাক্তার দৌড়ে এলেন। কাপা কাপা হাতে তিনি নীলার পেটের উপর হাত রাখলেন। 10 সেকেন্ড পুরো কবরস্থান একদম স্তব্ধ। তারপর ডাক্তারের চোখের মনি বড় হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, অ্যাম্বুলেন্স ডাকুন জলদি, মা মারা গেল, বাচ্চাটা হার্টবিট এখনো পাওয়া যাচ্ছে, এমনকি মায়ের পালসও একদম ক্ষণিকক্ষণ ফিরে আসছে। পুরো ভিড় তখন থমকে গেল। রহমতুল্লাহ সাহেবের মুখটা মুহূর্তেই চুন হয়ে গেল। তিনি পালানোর চেষ্টা করতে পুলিশ তাকে জাপটে ধরল। পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, রহমতুল্লাহ সাহেব, আপনার খেলা শেষ। আমরা নীলার ফোনটা উদ্ধার করেছি, যেখানে আপনার খুনের হুমকির সব রেকর্ড আছে। কয়েক মিনিটের মধ্যে নীলাকে নিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালের দিকে ছুটলো। অ্যাম্বুলেন্সের সাইরেন যখন ঢাকার রাস্তা দিয়ে হাসপাতালের দিকে ছুটছিল, আমার কানে তখন শুধু নীলার সেই ক্ষীণ হৃদয় স্পন্দনের শব্দটা বাজছিল। রহমতুল্লাহকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে, কিন্তু আমার পুরো পৃথিবী তখন নীলা আর ওই অনাগত প্রাণের উপর ঝুলে আছে। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে ডাক্তারের একটা বড় টিম নীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বাহিরে আমি, নীলার মা আর পিউ পাথরের মতো দাঁড়িয়ে। দীর্ঘ 3 ঘন্টা পর ওটির দরজা খুললো। সার্জন বেরিয়ে এসে কপাল থেকে গাম মুছতে মুছতে বললেন, আকাশ সাহেব, একে মিরাকেল ছাড়া আর কিছু বলা যায় না। আপনার স্ত্রীর মাথার চোট থাকলেও তাকে ড্রাগ দিয়ে এমন এক গভীর ঘুমে রাখা হয়েছিল যেখানে ডাক্তাররা ভুল করে মৃত ভেবেছিল। আর বাচ্চাটা, সে তো আস্ত এক যোদ্ধা। নার্স যখন আমার কোলে
সেই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে এনে দিল, আমার মনে হলো 6 বছরের সব অভাব আর আজকে সব অপমান এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। নীলার জ্ঞান ফিরল, তাও কয়েক ঘন্টা পর। নীলা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। ও জানালো রহমতুল্লাহ নীলার নামে থাকা দাদার রেখে যাওয়া বিশাল সম্পত্তির দলিল হাতিয়ে নিতে চেয়েছিল। নীলা রাজি না হওয়ায় তিনি ওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেন এবং ভাড়াটে লোক দিয়ে একটা ভুয়া অ্যাক্সিডেন্ট সাজান। এমনকি হাসপাতালে সেই অসাধু ডাক্তারও তিনি টাকা দিয়ে ম্যানেজ করেছিলেন যেন সে নীলাকে মৃত ঘোষণা করে দ্রুত দাফনের ব্যবস্থা করে। কিন্তু রহমতুল্লাহ ভুলে গিয়েছিলেন একজন মায়ের শরীরের ভেতরে যখন আরেকটা প্রাণ থাকে তখন প্রকৃতি নিজেই তাকে রক্ষা করার ঢাল হয়ে দাঁড়ায়। আজ আমাদের সেই ছোট্ট মেয়ের নাম রেখেছিলাম নূর। রহমতুল্লাহ জেল হয়েছে আজ যাবজ্জীবন, আর আমাদের সেই ছোট্ট গ্যারেজের সংসারটা এখন আগের চেয়েও বেশি মায়া আর হাসিতে ভরে উঠেছে। শ্মশান বা কবরস্থান যেটাই হোক না কেন, পরম করুণাময় চাইলে মৃত্যুর দুয়ার থেকেও জীবনকে ফিরিয়ে আনতে পারেন। আজ আমি তার জীবন্ত প্রমাণ। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।